হাই, আমি নীলাঞ্জনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো কালকের কালী পুজো উপলক্ষে। কালী পুজো মানেই তো আলোর উৎসব, তাই কয়েকটা মোমবাতি বানিয়েছি, সেগুলোই আপনাদেরকে দেখাবো। যে মোমবাতিটা বানিয়েছি সেটা আমার ক্রিপ্টে মস্তিষ্ক থেকে বেরিয়েছে, তবে বাকিগুলো কিন্তু আমি কারো না কারোর ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে তবেই বানিয়েছি। আজকের ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তবে ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ। অনেকের ভিডিওতে দেখেছি মোমবাতি বানানোর জন্য ডবল বয়লিং প্রসেসটা করতে। আজকে আমিও তাই করেছি। নিচের পাত্রটাতে একটুখানি জল দিয়ে ওপরে একটা স্টিলের বাটি দিয়ে তার মধ্যে মোমগুলোকে রেখে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করলে সেই তাপেই মোমটা গলে যাবে। মোমটা গলতে শুরু করেছে। এবার এই গলা মোমটার মধ্যে আমি এই সুতো দিয়ে দেব। এটা করছি মূলত প্রথম এবং শেষ মোমবাতিটা বানানোর জন্য। সুতোর সাথে মোম লাগিয়ে নিলে মোমবাতিটা বেশ অনেকক্ষণ ধরে জ্বলে। আমি অনেক ধরনের ক্রাফটের কাজ করলেও এই মোমবাতি আমি কখনো বানাইনি। 5-এ না 6-এ থাকতে ছোট পিসির সাথে মোমবাতি বানাতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছিলাম ওই শেষ, তারপরে আর এসব করতে যাই না। এখন তো টুনি লাইটের যুগ, মোমবাতি সেভাবে অতটা ব্যবহারও হয় না। তবুও যেখানে যেটুকু এক্সট্রা মোমবাতি থাকে সেগুলো এভাবে গ্রেট করে নিই অথবা হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিই। এগুলো বাজার থেকে কেনা মোম ছিল, তাই একেবারে নারকেল কোড়ার মতন দেখতে হয়েছে, তাই না? এইবার এই গ্রেট করে রাখা মোমগুলোকে একটা পাত্রে ভরে নেব। গ্লাস নিতে হবে এমন কোনো কথা নেই, কাঁচের বাটি অথবা কাঁচের প্লেটও নেওয়া যেতে পারে। এবারে আগে যে সুতোটা রেডি করে রেখেছিলাম সেটার থেকে ছোট ছোট টুকরো কেটে নেব। এবার এগুলোকে ঠিক ওর মাঝখানটায় বসিয়ে নেব, মানে যে কোনো জায়গায় বসানো যেতে পারে, মাঝখানে বসালে দেখতে বেশি ভালো লাগবে, এই আর কি। ব্যাস রেডি হয়ে গেল মোমবাতি। মোম গলানোর ঝামেলা কম, তাই জন্য এটা আমার কাছে সবচেয়ে প্রিয় মোমবাতি। আমি শিওর আমার মতন অনেকেই এই আগাছাটা তুলে ফেলে দিতে দিতে ক্লান্ত, যদিও এটা কিন্তু আমি শখ করেই ছাদে এনেছিলাম। আমার অবস্থা ওই কিছুটা খাল কেটে কুমির আনার মতন, তাই ভাবলাম এটাকে আজকে একটু কাজে লাগাই। বেশ কয়েক বছর আগে ইউটিউবেই আমি এই মোমবাতিটা বানানোর একটা ভিডিও দেখেছিলাম। তখন আমার ফেসবুক অ্যাকাউন্টও ছিল না, মানে সে অনেক বছর আগের কথা। তাই অনেকেই হয়তো এই মোমবাতিটা বানিয়েওছেন, তবে আমার কখনো ট্রাই করা হয়নি। আজকে সুযোগ বুঝে ট্রাই করে নিলাম। গ্লাসের মধ্যে জল ঢালার সময় ড্রপার অথবা চামচ ব্যবহার করবেন, অথবা বালিটা ধুয়ে নেবেন আগে, না হলে আমার মতন বোতল ধরে ঢেলে দিলে কিন্তু পরে এরকম নোংরাগুলো বেছে বেছে তুলে ফেলতে হবে। এবার আমাদের প্রয়োজন হবে একটা প্লাস্টিকের টুকরো। আমি এখানে নিয়েছি ওই যে মেরিক থেকে গাছ নিয়ে এসেছিলাম না, সেই বোতলটার একটা অংশ। এটাকে আমি গোল করে কেটে নিয়েছি, তবে গোল চৌকো সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো এর মাঝখানে একটা কাট লাগিয়ে অথবা ছিদ্র করে এর ভেতরে তুলো অথবা সুতো আটকে দিতে হবে। তুলো হলেও ভালো হয়, তবে আমি এখানে আগে যে সুতোটা রেডি করেছিলাম সেটাই ব্যবহার করছি। এবার এই সুতোটা সহ প্লাস্টিকের টুকরোটা জলের উপরে ভাসিয়ে দেব, তারপর ওপর থেকে দিয়ে দেব তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তবে এর জায়গায় নারকেল তেল বা সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ভুলে যেন কেরোসিন ব্যবহার করবেন না। আমি একবার মাটির প্রদীপ জ্বালানোর জন্য কেরোসিন তেল দিয়েছি, তারপর আর কি প্রদীপটা পুরো মশালের মতন আলো দিচ্ছিল। তবে যাই বলুন, এই মোম ছাড়া মোমবাতি বা জল মোমবাতি কিন্তু সাংঘাতিক সুন্দর দেখতে। টেবিল ডেকোরেশনের জন্য কম খরচের বেশ ভালো একটা জিনিস। গ্লাসের ভিতরে সিনারিটা যত ভালো করে তৈরি করা যাবে, ক্যান্ডেলগুলো দেখতে কিন্তু ততই আকর্ষণীয় হবে। 1 মিনিট আপনাদের সাথে বোধহয় আমি শেয়ার করে নিই যে এই যে মোমবাতিটা, সেটা কিছুক্ষণ জ্বলার পর যখন নিভিয়ে দেব, তারপর কিছুটা সময় দিতে হবে ওর মোমটাকে ঠান্ডা হওয়ার জন্য। এবারে এই সুতোটা ধরে টান দিলে পোড়া অংশটা সহজেই উঠে আসবে, আর বাকিটা হয়ে যাবে আগের মতোই, শুধু মাঝখানে একটা সুতো বসিয়ে নিতে হবে। মাঝে মাঝে এক একটা জিনিসের সাথে পুরনো কিছু স্মৃতি এমনভাবে জুড়ে যায় যে সেই জিনিসটা দেখলেই সেই আগের কথা মনে পড়ে। যেমন আমার এই পেঁপে গাছের পাতা দেখলেই মনে পড়ে ছোটবেলার সেই মোমবাতি বানানোর কথা। কালী পুজোর 2-1 দিন পর বাড়ির সমস্ত জায়গা থেকে পোড়া মোমবাতির পাশে যে এক্সট্রা মোমগুলো পড়তো সেগুলো আগে কালেক্ট করা হতো। তারপর এরকম পেঁপে গাছের পাতাগুলোকে পিস পিস করে কেটে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো সুতো। এই জায়গাটাতে আমি একটু আমার মস্তিষ্ক খাটিয়েছি, কারণ এখানে আমি একা একা মোমবাতি বানাচ্ছি, আর তখন অনেকজন মিলে বানাতাম। হয়তো বাবা মা অথবা পিসিরা কেউ মেন মোমবাতি গলানো এই সমস্ত কাজগুলো করতো, আর আমার কাজ ছিল এই মোমবাতিটা এরকম সুতো ঢুকিয়ে নেওয়ার পর একটা জলের বালতি বা বাটির মধ্যে এরকম সোজাভাবে ধরে রাখা, যাতে এঁকে বেঁকে না যায়। আজকে যেহেতু কাজটা আমাকে একাই করতে হবে, তাই এইভাবে সুতো সেট করে নিয়েছি যাতে ভেতরে সুতোটাকে টান টান রাখা যায়। আর একদিকে এইভাবে সেলোটেপ আটকে দিয়েছিলাম যাতে
মোমটা ঢালার সঙ্গে সঙ্গে এপাশ দিয়ে বেরিয়ে না যায়। তারপর এগুলোকে সোজা করে বসানোর জন্য একটা গ্লাসের মধ্যে কাগজ দিয়ে এভাবে এঁটে নিয়েছি। 2-3 জন কাজ করলে এগুলো কিছুরই প্রয়োজন হয় না, জাস্ট একটা জায়গায় বা জলের কোনো পাত্রের মধ্যে এগুলোকে সোজাভাবে চেপে ধরে রাখলেই হয়ে যায়। একটা মোমবাতির জন্য এই কাজটা দুবার করে করতে হয়, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মোম কিছুটা বসে যায় ভেতরে। ছোটবেলায় বাবা পিসিরা কেন বারবার সুতোটাকে ভালো করে সোজা করে রাখার কথা বলতো, এইবার বুঝতে পারলাম। আমি মোমবাতির নিচের দিকটা সিকিউর করলেও উপরের দিকটা টান টান করে ধরিনি, যে কারণে মোমবাতির সুতোটা কিছু কিছু জায়গায় বাইরে দিয়ে চলে এসেছে। মানে মোমবাতি তিনটা একেবারেই ভালো হয়নি, কখনো এটা আস্তে জ্বলবে, কখনো জোরে, এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন যে মোমবাতিটা বানাতে যাচ্ছি সেটা হয়তো অনেকেই তাদের কর্মশিক্ষার পরীক্ষায় বানিয়েছে, তবে আমাকে কখনো মোমবাতি বা মোমের পুতুল এইগুলো কর্মশিক্ষায় বানাতে হয়নি, কারণ আমার অন্য কোনো কিছু পড়তো প্রত্যেকবারই। আগের মোমবাতিটা বানাতে ভুল হয়েছিল, তাই এবারে একেবারে উপরের থেকে সুতোটা সিকিউর করে নিয়েছিলাম। যারা এই আগে ডিমের মোমবাতিগুলো বানিয়েছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই ডিমের মোমবাতির ভেতরের দিকটা এরকম এক সাইডে এরকম দেবে গেল কেন? আমি তো নিচের দিকে একটা ছিদ্র করে দিয়েছিলাম। তো যাই হোক, এই মোমবাতি দুটো আমি বানিয়েছিলাম একটা ডিজাইনার মোমবাতি বানাবো বলে, তাই সাদা মোমের মধ্যে রং পেন্সিল দিয়ে নিয়েছিলাম। এবারে রংটা ভালো করে গুলে গেলে ওই মোমবাতিগুলোকে এভাবে ডিপ করে নেব। একটা মোমবাতির জন্য আমি প্রথমে নিয়েছিলাম লাইট ব্লু বা আকাশি কালার, তারপরে ডিপ ব্লু, এরপর আরো এক দফা আকাশি আর ডিপ নীলের মধ্যে ডিপ করেছিলাম। আর অন্য মোমবাতিটিকে প্রথমে হলুদ, তারপর লাল, তারপর সাদা এবং শেষে সবুজ দিয়েছিলাম। তবে একটা মারাত্মক ভুল করেছিলাম, সেটা হলো এইভাবে ঝুলিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। আসলে এইসব কালারিং মোমবাতির ঝামেলা করতে করতে সন্ধে হয়ে গেছিল, তারপরে তো আর ভিডিও করতে পারবো না, তাই এভাবেই রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে উঠে একটা টিনের কোল্ড ড্রিঙ্কের ক্যানকে এভাবে কেটে একটা কাটার বানিয়েছিলাম। এটাকে কি বলে আমি জানি না, তবে আলুর ব্লক প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে আসে, তাই ভেবেছিলাম এটা দিয়ে মোমবাতিগুলোকেও ঠিকভাবে কাটা যাবে। তবে মোমবাতির নিচের দিকের এক্সট্রা পার্টগুলোকে কাটতে গিয়ে বুঝলাম মোম অসম্ভব হার্ড হয়ে গেছে এবং এটা দিয়ে কোনো কাজই করা যাচ্ছে না। যেখান দিয়ে কাটার চেষ্টা করছি এবড়ো খেবড়োভাবে উপরের লেয়ারগুলো ভেঙে যাচ্ছে। আমি এটা ইউটিউব দেখে ট্রাই করছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে ইউটিউবের বেশিরভাগ ভিডিওতেই খুব একটা ডিটেলসে বলা থাকে না, বা সুবিধা অসুবিধা কি করলে হবে না এইগুলো খুব কম বলা থাকে, যার কারণে নতুন কিছু ট্রাই করতে গেলে বেশ প্রবলেমে পড়তে হয়। এই মোমবাতিগুলোই যেমন যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকটাতেই কত সুন্দর সুন্দর ডিজাইন করা, অথচ সেখানে একবারও উল্লেখ করা নেই যে মোমগুলো কিন্তু ভালো করে শুকোনো যাবে না বা শুকিয়ে গেলে এইভাবে কাটা সম্ভব হবে না। মোমটা ভালো করে শুকোনো ছাড়াও আরও একটা ভুল আমি করেছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা কালারের মধ্যে অনেকবার করে ডিপ করেছিলাম মোমটাকে, তাই প্রত্যেক কালারিং মোমের লেয়ারও বেশ মোটা করে পড়েছিল। আর এই গ্রিন কালারের মোমটার ক্ষেত্রে সেটা আরও বেশি হয়েছিল। যেহেতু কোনোভাবেই এটাকে ঠিক করতে পারছিলাম না, তাই উপরের লেয়ারগুলো এইভাবে চেঁচে ফেলে দিয়েছিলাম, শুধুমাত্র লাল, হলুদ আর সাদা এই লেয়ারিংটা ছিল। তারপর অনেক কষ্টে মষ্টে কাজটা করেছিলাম, মানে ব্যাপারটা এরকম, কাজে হাত দিয়েছি যখন সেটা তো কমপ্লিট করতেই হবে, তাই না? তবে এই মোমবাতি বানানোর ক্ষেত্রে আমি বলবো ট্রাই না করাই ভালো, কারণ আমার কাছে এটাকে ভীষণ টাইম টেকিং মনে হয়েছে। হতে পারে আমি ঠিকভাবে করতে পারিনি বলে। তো যাই হোক, আমি এই মোমবাতিগুলোকে লাস্ট একবার গরম জলের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ এবড়ো খেবড়ো দেখাচ্ছিল না হলে। এই মোমবাতি বানাতে গিয়ে বেশ খানিকটা কালারিং মোম বেঁচেছিল, তো সেটা দিয়েই ভাবলাম একটা ভাইরাল মোমবাতি বানাতে। ওই যে সেই গোলাপ মোমবাতি হয় না সেইগুলো। তবে সোশ্যাল মিডিয়াতে যেগুলো সহজ মনে হয় সেটা বাস্তব জীবনে সহজ হয় না। ব্যাপারটা আগেই জানতাম, তবে শেষের দুটো মোমবাতি বানাতে গিয়ে হাড়ে হাড়ে টের পেলাম। প্রথমবারে তো পাপড়িগুলো একটা আরেকটার সাথে লাগাতেই পারিনি, একসাথে বেশ কয়েকটা পাপড়ি বানিয়ে নিয়েছিলাম, আর এতেই পাপড়িগুলো ঠান্ডা হয়ে গেছিল, তাই আর একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি লাগছিলও না, আর যদি বা লাগছিল ভেঙে যাচ্ছিল। আমার মনে হয়েছিল টাইলসের ঠান্ডায় ব্যাপারটা হচ্ছে, তাই জন্য নিচে একটা তোয়ালে পেতে নিয়েছিলাম, তবে এবারেও ফেল, কারণ উপরে প্লাস্টিকটা ছিল এবড়ো খেবড়ো। তাই এবারে নিয়েছিলাম ওই যে কেকের যে নিচের কার্ডবোর্ডগুলো হয় না, সেগুলোর উপরেই এরকম মোমটা ছড়িয়ে নিয়েছিলাম, একটু পাতলা করেছিলাম যাতে বেন্ড হতে সুবিধা হয়। তারপর মোমটা কিছুটা সেট হয়ে এলে, মানে পুরোপুরি শক্তও হবে না আবার তরল মোমও থাকবে না, এরকম অবস্থায় আগে যে সুতোটা রেডি করে রেখেছিলাম সেটার চারপাশে এভাবে মুড়িয়ে নেব। এই সেম প্রসেসে করতে থাকলেই মোমবাতিটা হয়ে যাবে। একবারে অল্প করে পাপড়ি রেডি করে তারপরে করতে হবে, কারণ না হলে পাপড়ি শুকিয়ে গেলে কিন্তু একটা আর একটার সাথে জোড়া যাবে না। শেষের দিকের পাপড়িগুলো লাগাতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে গলানো মোমে সাহায্য নেওয়া যেতে পারে।
এই মোমবাতি বানানোটা একটু ট্রিকি, সেই ট্রিক্সটা আয়ত্ত করতে পারলে এটা বানানো কঠিন কিছু না। মোমবাতি তৈরি করতে করতে এক সময় গলানো মোমটা জলের মধ্যে ঢেলে গিয়েছিল। কি করব বুঝতে না পেরে পাত্রসহ ওইভাবেই রেখে দিয়েছিলাম, আর তাতেই দেখলাম এই সাদা রঙের চাকতিটা তৈরি হয়ে গেছে। আর তৈরি যখন হয়েই গেছে, এটাকে একটু ডেকোরেট করে দিই। প্রথমে মোম দিয়ে লেখা ট্রাই করলেও সেটা আর সম্ভব হয়নি, পরে ফেব্রিক দিয়ে রং করে দিয়েছিলাম। তো যাই হোক, সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সুস্থভাবে উৎসব পালন করুন আর অনেক অনেক আনন্দ করুন। এইবারের দীপাবলিটা আমার কাছে মনে হয় বাসন মাজা দিবস হিসেবেই পালন করতে হবে, কারণ এত বাসন কে পরিষ্কার করবে? কেন যে আমি ওই মোমবাতিটা বানাতে গেলাম? মার কাছে থাকলে না হয় উত্তম মধ্যমের বদলে এগুলো মাজিয়ে নেওয়া যেত। বাই দ্য ওয়ে, চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে নারকেল মালাগুলো হয় না, একটা ফুটো থাকে যেটাতে, তার মধ্যে এভাবে পাটকাঠি লাগিয়ে এইভাবে আমরা মোমবাতি সেট করে ছোটবেলায় টর্চ বানাতাম। কালী পুজোর দিন পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের প্রত্যেকের হাতে এই জিনিসটা থাকতো। এটা নিয়েই এবাড়ি ওবাড়ি যেতাম আর দেখে আসতাম কার বাড়িতে কিরকম মোমবাতি লাগানো হয়েছে। এই জিনিসের খুব একটা প্রয়োজন ছিল না, কারণ পুরো পাড়াই তো তখন আলোকিত। তবে এটা একটা মজা ছিল আমাদের কাছে। তাছাড়া এবছরের কার টর্চটা সবচেয়ে বেশি ভালো হলো সেটাও তো দেখতে হবে না। আমার ছেলের তো হয়তো এইসব জিনিসের সাথে কোনোদিন পরিচয় ঘটবে না, তাই ওকে এটা বানিয়ে দিয়েছিলাম। তবে সারাক্ষণ ঝকঝকে আলো দেখা চোখে এটা অদ্ভুত লেগেছে, তাই বলেছিল আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে। টাটা।